রাস্তার ধারের একটা সাধারণ দোকান থেকে কেনা এক বোতল জলের দাম কত হয়? মানে উম, খুব 10 কি 15 টাকা। হ্যাঁ 10-15ই তো, তার বেশি তো হওয়ার কথা না। ঠিক, কিন্তু ধরো সেই একই জলের বোতল, একই লেভেল আর একই মোড়ক যখন কোনো বিলাসবহুল 5 তারা হোটেলের রেস্তোরাঁয় বসে কেনা হয়, তখন তার দাম অনায়াসে 200 টাকা ছুঁয়ে ফেলে। বোতলের ভেতরের জল কিন্তু এক বিন্দুও বদলায়নি। একদমই বদলায়নি, শুধু তার চারপাশের পরিবেশটা বদলেছে। তো এখন আমার প্রশ্ন হলো, মানুষের ক্ষেত্রেও কি সমীকরণটা এতই সরল? মানে আমরা কি নিজেদের ব্যর্থতা বা অযোগ্যতা ঢাকার জন্য স্রেফ ভুল জায়গায় আছি বলে একটা সস্তা অজুহাত খাড়া করি না? মানুষের নিজস্ব মূল্য কি সত্যিই শুধু চারপাশের পরিবেশ দিয়ে নির্ধারিত হয়? আমি কিন্তু তোমার এই ধারণার ঘোর বিরোধিতা করছি। এটা অত্যন্ত শক্তিশালী এবং একই সাথে চূড়ান্ত বিপজ্জনক একটা দৃষ্টিভঙ্গি। বিপজ্জনক কেন বলছো? কারণ এই জলের বোতলের উদাহরণটা শুনতে খুব চমকপ্রদ লাগে ঠিকই, কিন্তু এটা আমাদের একটা মিথ্যে সান্ত্বনা দেয়। মানে এটা মানুষের সম্পূর্ণ ছবিটা তুলে ধরতে চরমভাবে ব্যর্থ। আচ্ছা, তাহলে তোমার মতে আসল ছবিটা কি? আসল ছবিটা হলো জায়গা বদলানোটা বাইরের একটা কৃত্রিম আবরণ মাত্র। একজন মানুষ যদি তার ভেতরে কোনো সারবস্তু বা গভীরতা তৈরি না করে, তবে তাকে রাস্তার ধার থেকে তুলে এনে রাজপ্রাসাদে বসিয়ে দিলেও তার আসল মূল্য এক কানাকড়িও বাড়বে না। তার মানে তুমি বলছো যে পরিবেশের কোনো ভূমিকাই নেই? ভূমিকা আছে, কিন্তু আসল মূল্য তৈরি হয় অর্থনীতি আর মনস্তত্ত্বের এক জটিল সমীকরণে। মানে ধরো যোগান এবং চাহিদার নিয়মে আর আত্মনিয়ন্ত্রণের শক্তিতে। হাওয়া বা বাতাসের কোনো দাম নেই, কারণ তা সব জায়গায় অবাধে পাওয়া যায়। হ্যাঁ, সেটা তো বটেই। কিন্তু হিরে, হিরে দুর্লভ। তার যোগান কম, তাই তার দাম কোটি টাকা। মানুষের ক্ষেত্রেও তার নিজের মূল্য পরিবেশের চেয়ে হাজার গুণ বেশি নির্ভর করে তার নিজস্ব মনস্তাত্ত্বিক কাঠামোর ওপর। দাঁড়াও দাঁড়াও, এই জায়গাটাতে তোমার যুক্তিটা আমাকে একটু খতিয়ে দেখতে হবে। তুমি বলছো মানুষের মূল্য তার যোগান বা সহজলভ্যতার ওপর নির্ভর করে। হ্যাঁ, অনেকটাই। এর মানে হলো মানুষের ডাকে সবসময় সাড়া না দেওয়া বা সোজা কথায় যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় না বলতে পারা। কিন্তু একটু ভেবে দেখো, এটা কি এক ধরনের চরম অহংকার নয়? না, একদমই না। এটা অহংকার কেন হবে? কিন্তু সমাজ তো যুগ যুগ ধরে আমাদের এটাই শেখায় যে বিপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে, মানুষের প্রয়োজনে ছুটে যেতে হবে। এখন কেউ যদি গুরুত্ব কমার ভয়ে মানুষকে এড়িয়ে চলে, তাহলে কি আমরা দিন শেষে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ব না? অহংকার আর আত্মমর্যাদার মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু ইস্পাতের মতো শক্ত দেওয়াল আছে, যেটা আমরা প্রায়শই গুলিয়ে ফেলি। বিষয়টা মানুষকে এড়িয়ে চলা বা বিপদে পাশে না দাঁড়ানোর নয়। তাহলে বিষয়টা ঠিক কি? বিষয়টা হলো নিজের সময়ের সঠিক মূল্যায়ন করতে শেখা এবং মস্তিষ্কের ডোপামিন ক্ষরণের বিজ্ঞানটা বোঝা। যখন কেউ অন্যের একটা সাধারণ ডাকে নিজের সব জরুরি কাজ, নিজের লক্ষ্য বা নিজের বিশ্রামকে দূরে সরিয়ে রেখে ছুটে যায়, সে তো একটা ভালো কাজ করছে, তাই না? সে অবচেতনভাবে সমাজকে একটা পরিষ্কার বার্তা দেয় যে আমার নিজের সময়ের কোনো আলাদা মূল্য নেই। এখানে মনস্তত্ত্বের একটা দারুণ খেলা আছে। মানুষের মস্তিষ্ক অনিশ্চিত পুরস্কার বা ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট পেলে সবচেয়ে বেশি উত্তেজিত হয়। ও আচ্ছা, তার মানে যখন তুমি জানো না যে তুমি পুরস্কারটা পাবে কি পাবে না। একদম ঠিক। যখন জানা যায় যে একজন মানুষকে ডাকলেই সবসময় পাওয়া যাবে, তখন মস্তিষ্কের নতুন করে কোনো ডোপামিন ক্ষরণ হয় না। তার প্রতি মানুষের আগ্রহ মরে যায়। মানে বিষয়টা অনেকটা ওই জলের বোতলের মতোই সহজলভ্য হয়ে যায়। ঠিক তাই। যার যোগান বেশি, তার কদর কম। নিজের কাজকে অগ্রাধিকার দেওয়া এবং মাঝে মাঝে দৃঢ়ভাবে না বলতে শেখাটা কোনো অহংকার নয়, এটা আত্মমর্যাদা রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। নিজের সময়কে সম্মান না করলে পৃথিবী কখনো কাউকে সম্মান করবে না। এই মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা সত্যিই ভাবনার মোড় ঘুরিয়ে দিচ্ছে। নিজেকে দুর্লভ করার একটা বড় অংশ হলো নিজের চিন্তাভাবনাকে মানুষের কাছে কম সহজলভ্য করা, যেখান থেকে রহস্য বা অস্পষ্টতার প্রসঙ্গটা আসে। হ্যাঁ, মিস্ট্রি বা রহস্য খুব বড় একটা ফ্যাক্টর। কিন্তু আমরা এখন এমন এক অদ্ভুত যুগে বাস করছি, যেখানে সবাই নিজের জীবনের প্রতিটি মুহূর্তের খবর সম্প্রচার করছে। কে কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি ভাবছে, সবকিছুই উন্মুক্ত। সেখানে নিজেকে রহস্যময় করে রাখা কি আদৌ সম্ভব? সম্ভব শুধু না, এটা আরও বেশি জরুরি হয়ে পড়েছে। তাছাড়া আম, আধুনিক মনস্তত্ত্বে তো এও বলা হয় যে নিজের দুর্বলতা বা ভেতরের কথাগুলো প্রকাশ করলে মানুষের সাথে আত্মিক টান বা সংযোগ বাড়ে। সাধারণ মানুষ তখন রিলেট করতে পারে।
তাহলে সব লুকিয়ে রেখে একটা অদৃশ্য চাদর মুড়িয়ে রাখার মধ্যে ক্ষতি ছাড়া লাভ কি? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল আধুনিক সমাজ যাকে আত্মিক টান বা সংযোগ বলছে সেটা বেশিরভাগ সময়ই এক ধরনের সাময়িক বিনোদন বা ধরো সস্তা কৌতূহল মেটানোর উপায়। সাময়িক বিনোদন, এটা কিন্তু বেশ কড়া একটা স্টেটমেন্ট। কিন্তু এটাই সত্যি। পৃথিবীর সত্যিকারের ক্ষমতাধর এবং মূল্যবান মানুষরা কিন্তু নিজেদের জীবনের প্রতিটি পাতা সবার সামনে উন্মুক্ত করে দেন না। তারা অত্যন্ত মনোযোগী শ্রোতা। মানে তারা নিজেরা কম বলে, অন্যের কথা বেশি শোনে। একদম, তারা কম বলেন এবং চারপাশের পরিবেশকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন। নিজের পরবর্তী পদক্ষেপ, নিজের বড় পরিকল্পনা বা নিজের দুর্বলতাগুলো অন্যকে বলে দেওয়ার মানে হল খেলা শুরুর আগেই নিজের হাতের তাসগুলো বিপক্ষকে দেখিয়ে দেওয়া। ঠিক ধরেছ, মানুষের মস্তিষ্ক মূলত ধাঁধা মেলাতে ভালোবাসে। যখন একটা মানুষকে পুরোপুরি বুঝে ফেলা যায় তখন তার প্রতি মানুষের কৌতূহল শূন্যের কোঠায় নেমে আসে। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারবে? ধরো একটা সুন্দর করে মোড়ানো বাক্স। যতক্ষণ না জানা যাচ্ছে ভেতরে কি আছে ততক্ষণ কল্পনার কোনো শেষ থাকে না, কিন্তু ঢালা খুলে গেলে সেই রহস্যের মৃত্যু ঘটে। নিজের কথা কম হওয়া উচিত, কিন্তু কাজের শব্দ হওয়া উচিত বধির করে দেওয়ার মতো। তার মানে তুমি বলতে চাইছো নিজের চারদিকে একটা রহস্যের বলয় তৈরি করে চুপ করে বসে থাকলেই মানুষের মূল্য এমনিতেই জ্যামিতিক হারে বাড়বে। কিন্তু এই যুক্তিটা তো বাস্তবতার মাটিতে এসে খুব বাজেভাবে ধাক্কা খায়। ধাক্কা খায় কিভাবে? ধরো ৫ বছর আগের একজন মানুষ আজও একই রকম রহস্যময় আর চুপচাপ রয়ে গেছে। তার চিন্তাধারায় বা যোগ্যতায় নতুন কোনো পরিবর্তন আসেনি, তাহলে তো তার মূল্য সেই পুরনো বাতিল হয়ে যাওয়া যন্ত্রের মতোই তলানিতে গিয়ে ঠেকবে। হ্যাঁ, সেটা তো বটেই। প্রযুক্তির দুনিয়ায় একটা কথা আছে, কোনো সিস্টেম যদি প্রতিনিয়ত নিজের দুর্বলতাগুলো মেরামত না করে বা নতুনত্ব না আনে, তবে খুব সহজেই হ্যাকাররা সেখানে ঢুকে পড়ে। মানে একটা মানুষ যদি নিজেকে সময়োপযোগী না করে, শুধু রহস্যের চাদর মুড়িয়ে বসে থাকে, তবে তার সেই রহস্য একদিন ফাঁকা বেলুনের মতো চুপসে যাবে। একদম ঠিক। এই জায়গাটাতেই একটা অত্যন্ত গভীর এবং যৌক্তিক প্রশ্ন উঠে আসে। তোমার দেওয়া প্রযুক্তির উদাহরণটা নিখুঁত, তাই না? কারণ শুধু চুপ থাকলেই তো আর ভ্যালু বাড়ে না। রহস্য ধরে রাখা মানে বোবার মতো বা জড় পদার্থের মতো বসে থাকা নয়। এর মানে হল নিজেকে এমনভাবে ক্রমাগত বিবর্তিত করা যাতে মানুষ কখনো কাউকে পুরোপুরি তাদের চেনা ছকে ফেলতে না পারে। কিন্তু মানুষ কেন নিজেকে প্রতিনিয়ত সময়োপযোগী করে না জানো? কেন? লেদ খেয়ে বসে থাকে বলে? কারণ এতে প্রবল মানসিক আর শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়। একটা বদ্ধ পুকুরের কথা ভাবো। জল স্থির থাকে বলে সেখানে খুব সহজেই শ্যাওলা জমে যায়, জল দুর্গন্ধযুক্ত হয়। কিন্তু নদীর জল বহমান। তা প্রতিনিয়ত নতুন পথ কাটে, তাই তা সবসময় পরিষ্কার। ঠিক, মানুষকে সেই বহমান নদী হতে হবে। মানসিক, শারীরিক এবং নৈতিকভাবে নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে হবে। প্রচুর জ্ঞান অর্জন করতে হবে, নতুন দক্ষতা শিখতে হবে এবং নিজের শরীরের যত্ন নিতে হবে। মানে ওই আপডেটেড থাকার বিষয়টা, যেমন 2G থেকে 5G। একদম। একটা পুরনো সিস্টেমে যেমন নতুন প্যাচ বা মেরামতির দরকার হয়, মানুষের জীবনেও এই ক্রমাগত বিবর্তন ছাড়া কোনো রহস্যই দীর্ঘস্থায়ী হবে না। কারণ ভেতরটা ফাঁপা হলে মানুষের মস্তিষ্ক ঠিকই সেই শূন্যতা ধরে ফেলবে। আচ্ছা, এই বিবর্তনের বিষয়টা নয় পরিষ্কার হলো। ধরে নিলাম কেউ নিজেকে নদীর মতো বহমান করল, নতুন দক্ষতা শিখল, প্রতিনিয়ত নিজেকে উন্নতও করল, কিন্তু হঠাৎ একদিন কোনো বিনা প্ররোচনায় কেউ তাকে সবার সামনে এমন একটা রূঢ় অপমান করল যেটা সে একেবারেই প্রাপ্য নয়। হ্যাঁ, এমনটা তো হতেই পারে। তখন যদি সে চুপ করে থাকে বা কোনো প্রতিক্রিয়া না দেখায়, সেটা তো স্রেফ কাপুরুষতা। রাগ, ক্ষোভ বা কষ্ট, এগুলো তো একদম স্বাভাবিক মানসিক আবেগ। কাপুরুষতা? না, আমি এর সাথে একদমই একমত নই। কেন নাও? এই স্বাভাবিক আবেগগুলো প্রকাশ করাকে সস্তা বা গুরুত্বহীন বলে দাগিয়ে দেওয়াটা কি এক ধরনের ভয়াবহ মানসিক অবদমন নয়? এতে তো মানুষের মানসিক স্বাস্থ্য পুরোপুরি ভেঙে পড়বে। আমি কিন্তু একবারও বলিনি যে আবেগ সস্তা বা গুরুত্বহীন। আবেগ অত্যন্ত মূল্যবান এবং তা আমাদের মানুষ হিসেবে প্রমাণ করে। কিন্তু আমি তীব্র যুক্তি দিয়ে এই কাপুরুষতার ধারণাকে চ্যালেঞ্জ করতে চাই। আচ্ছা, চ্যালেঞ্জটা শুনি। নিজের অমূল্য আবেগের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়াটা হলো চূড়ান্ত বোকামি। মস্তিষ্কের জীববিজ্ঞানের দিকে তাকালে বিষয়টা পরিষ্কার হবে। আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা আবেগ নিয়ন্ত্রক অংশ বা অ্যামিগডালার একটা অদ্ভুত স্বভাব আছে। অ্যামিগডালা? আচ্ছা।
হ্যাঁ, যখন আমরা কোনো আক্রমণাত্মক কথা বা অপমান শুনি তখন এই অ্যামিগডালা আমাদের মস্তিষ্কের যৌক্তিক চিন্তাভাবনার অংশটিকে পুরোপুরি অচল করে দেয়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যামিগডালা হাইজ্যাক বলা হয়। ওহ বাপরে, মানে লজিক কাজ করা বন্ধ করে দেয়। একদম। কেউ অপমান করল আর সাথে সাথে তীব্র প্রতিক্রিয়া দেখানো হলো, এর আসল মানে কি জানো? এর মানে হলো নিজের অনুভূতির নিয়ন্ত্রণের চাবিকাঠি বা রাশ ওই দ্বিতীয় ব্যক্তিটির হাতে স্বেচ্ছায় তুলে দেওয়া হয়েছে। মানে সে রিমোট কন্ট্রোল দিয়ে আমাকে কন্ট্রোল করছে। সে বোতাম চাপছে আর তার ইচ্ছা মতো আমি রাগে ফেটে পড়ছি বা কাঁদছি। ঠিক তাই। অত্যন্ত মূল্যবান মানুষরা কখনো অন্ধ বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান না, তারা সুচিন্তিত উত্তর দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হল চিন্তাহীন, আর সুচিন্তিত উত্তর হল নিয়ন্ত্রিত। কিন্তু ওই মুহূর্তে তো রাগ সামলানো খুব কঠিন। সমান হয় না। সেই মুহূর্তে নীরবতা পালন করা এবং শান্ত স্বভাব বজায় রাখা ব্যক্তিত্বকে এতটাই ভারী করে তোলে যে সমাজ সেই মানুষকে অপরিণত ভাবতে সাহস পায় না। যে নিজের কান্না আর রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, পৃথিবী তাকে খুব সহজে নিজের হাতের পুতুল বানাতে পারে। এই স্নায়বিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা একটা অভাবনীয় দৃষ্টিভঙ্গি তৈরি করছে। মানে বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা বিনা দোষে বারবার অপমানিত হই, কারণ আমরা আসলে সেটা হওয়ার সুযোগ করে দিই। হ্যাঁ, আমরাই অ্যালাউ করি। আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে মস্তিষ্কের যৌক্তিক অংশকে কাজ করার সময় দিই না, পরিস্থিতি আরও খারাপ করি। অথবা ধরো সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে অপমান হজম করে হাসি মুখে থাকি। কিন্তু অপমান সহ্য করে হাসি মুখে থাকাটাও তো কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। একদমই না। এর মানে আবেগকে নিয়ন্ত্রণ করা এবং সুচিন্তিত উত্তর দেওয়ার যৌক্তিক পরিণতি হল নিজের চারিদিকে একটা অদৃশ্য সীমারেখা বা আত্মমর্যাদার গণ্ডি তৈরি করা। এমন একটা দুর্ভেদ্য গণ্ডি যেটা কাউকে কোনো অবস্থাতেই পার হতে দেওয়া যাবে না। তুমি পুরো কাঠামোর একেবারে কেন্দ্রে আঘাত করেছ। যদি আমরা এতক্ষণের আলোচনার পুরো ছবিটার দিকে তাকাই, তাহলে দেখব এই অদৃশ্য সীমারেখা বা মানদণ্ড সেট করাটাই হল মানুষের নিজস্ব মূল্য নির্ধারণের চূড়ান্ত ধাপ। মানে ওই বাউন্ডারি সেট করা। হ্যাঁ, আপোস করা চিরতরে বন্ধ করতে হবে। চারপাশের মানুষকে স্পষ্টভাবে, হয়তো কখনো একটু রূঢ়ভাবেই বুঝিয়ে দিতে হবে যে এই নিজস্ব গণ্ডির ভেতরে প্রবেশ করার বা মানসিকভাবে আঘাত করার অধিকার পৃথিবীর কারও নেই। কিন্তু এটা করতে গেলে তো ওনাকে খারাপ ভাববে। ভাবুক, কেউ যদি দিনের পর দিন নিজের অপমান সহ্য করে হাসতে থাকে, তবে সমাজ ধরে নেবে এটাই তার প্রাপ্য মানদণ্ড। নিজের জন্য একটা আকাশচুম্বী মানদণ্ড নির্ধারণ না করলে পৃথিবী কখনোই সম্মান করবে না। তা ঠিক। কেউ নিজে থেকে এসে সম্মান দিয়ে যাবে না। অদৃশ্য সীমারেখা মানে শুধু অন্যকে আটকে দেওয়া বা আক্রমণাত্মক হওয়া নয়। এই সীমারেখা মানে হল নিজেকে একটা সুরক্ষিত এবং সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করা। একটা স্ট্যান্ডার্ড সেট করা আর কি। ঠিক। যেদিন থেকে মানুষ নিজের আত্মমর্যাদার সাথে এই সস্তা আপোস করা বন্ধ করবে, ঠিক সেদিন থেকেই সমাজ তাকে সহজলভ্য হাবা বা অবজ্ঞা করা বন্ধ করবে। তার মানে ঘুরে ফিরে আমরা সেই জলের বোতলের তত্ত্বে একটা নতুন মাত্রায় শুধু যোগ করলাম না, পুরো তত্ত্বটাকেই ভেঙে নতুন করে সাজালাম। একদম। জলের বোতলের থিওরিটা আসলে অনেক বেশি সুপারফিশিয়াল। হ্যাঁ, শুধু চারপাশের জায়গা বা পরিবেশ বদলালে কোনো জাদুকরী পরিবর্তন আসবে না। নিজের ভেতরের মনস্তাত্ত্বিক অর্থনীতি, ডোপামিনের খেলা বোঝা, নিজের রহস্যের চাদর ক্রমাগত, নিজেকে উন্নত করার মানসিকতা, আর নিজের আবেগের চারপাশে দুর্ভেদ্য সীমারেখা গড়ে তোলা। হ্যাঁ, এই সব কিছুর এক জটিল কিন্তু নিখুঁত মিশেলেই একজন মানুষের আসল মূল্য তৈরি হয়। একদম নিখুঁত উপসংহার। গুরুত্ব, মূল্য বা সম্মান কোনো জন্মগত অধিকার নয়, বা এটা আকাশ থেকে পড়ে না। এটা একটা অত্যন্ত সচেতন সিদ্ধান্ত এবং নিরলস পরিশ্রমের ফসল। মানে এটা নিজে থেকে তৈরি করতে হয়। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্বকীয়তা এবং নিজের ভেতরের ক্ষমতাকে নির্দ্বিধায় স্বীকার করাটাই হলো নিজের মূল্য তৈরি করার প্রথম এবং প্রধান পদক্ষেপ। নিজের চোখে নিজেকে মহামূল্যবান না ভাবলে, নিজের জন্য কঠোর নিয়ম না বানালে, এই স্বার্থপর এবং রূঢ় পৃথিবী কাউকে এক পয়সারও দাম দেবে না। দাম আদায় করে নিতে হয়, এটা কেউ দয়া করে উপহার দেয় না। একদম তাই। তাহলে আজ আমাদের নিজেদের এই একটা অস্বস্তিকর কিন্তু গভীর ভাবনার উদ্রেককারী প্রশ্ন করা খুব জরুরি। আমাদের জীবনের আবেগ এবং মানসিক নিয়ন্ত্রণের চাবিকাঠি কি সত্যি শক্তভাবে আমাদের নিজেদের হাতে আছে, নাকি সেটা আমরা এমন কারো হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছি যে আমাদের এই আসল মূল্য কোনোদিনও বুঝবে না?